ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ম্যাথমেটিক্স 1 চ্যাপ্টার 13 এর প্রথম ভিডিওতে আমরা আজকে আলোচনা করব এই চ্যাপ্টারের দৈর্ঘ্য ও ক্ষেত্রফলের স্থানাঙ্ক। এই চ্যাপ্টারের যে অতি প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আলোচনা করব এবং সেই সূত্রগুলোর আলোকে আমরা দু একটা অতি সংক্ষিপ্ত ম্যাথ করার চেষ্টা করব। তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো সঠিকভাবে করার জন্য বেশ কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো ফার্স্টে আমরা আলোচনা করব। যে ফর্মুলাগুলো আলোকে আমরা এই ম্যাথগুলো করতে হবে। তো প্রথমে আমরা এই একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্রয়িং করি। ধরো এই যে এটা একটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এটাকে আমরা যদি এক্স অক্ষ এবং এটাকে ওয়াই অক্ষ বলি, তো সেটা সাপেক্ষে এটা হবে মূল বিন্দু, মানে জিরো, এটা হচ্ছে মূল বিন্দু। এখন এইখানে যদি আমরা এই ধরো এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানার প্রয়োজন। তো এখন দেখো এই বিন্দুর স্থানাঙ্ক জানার জন্য এই জিরো মূল বিন্দু থেকে আমরা ডান দিকে কতটুকু গেছে, ধরো ডান দিকে যে এই পর্যন্ত আসছে, তো এটাকে বলা হয়, এটা যদি হয় ধরো এক্স দূরত্ব হয়, আর এইখান থেকে এই পর্যন্ত এটা যদি ওয়াই দূরত্ব হয়, যেটা আমি যোগ করে দিই যে এটা হচ্ছে ওয়াই। তো এখন দেখো এটা এই মূল বিন্দুকে ধরে নিলাম পি। তো এই পি এইখানে দূরত্ব কতটুকু, এইটুকু হচ্ছে এক্স, এইটুকু হচ্ছে ওয়াই, তার মানে এক্স এবং ওয়াই। এই পি এর স্থানাঙ্ক হচ্ছে কত, এক্স এবং ওয়াই। তো এটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। তো স্থানাঙ্ক মেনলি হচ্ছে দুইভাবে প্রকাশ করা যায়। এক নম্বর হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, আর দুই নম্বর হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো আমরা দুইটাই শিখবো, বা দুইটারই যে সূত্র আছে সেগুলো শিখবো। তো এখন দেখো তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক কত হলো, এক্স এবং ওয়াই। এখন এই পি এর স্থানাঙ্ক এক্স ওয়াই, এইটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। এখন যদি এরকম হয় যে তোমার এই জিরো আর পি বিন্দু এই দুটাকে আমি যোগ করে দিই এইভাবে, তো এখন খেয়াল করো, এখন এই যে এর ভিতরে কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি হলো বা কোণ তৈরি হলো, যেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করব। আর এই জিরো থেকে পি এর ডাইরেক্ট যে দূরত্ব, এটাকে আর দ্বারা যদি প্রকাশ করা হয়, এটাকেই বলা হবে পোলার স্থানাঙ্ক। মানে কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, আর পোলার স্থানাঙ্ক হচ্ছে আর এবং থিটা, এটা দিয়ে প্রকাশ করা হয়। তো এখন এই কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক এই দুটার আবার কিছু সূত্র আছে যেগুলো আমাদের ম্যাথ করার জন্য জানার প্রয়োজন হবে। তো প্রথমে দেখো, যদি আমরা এটাকে একটা সমকোণী ত্রিভুজ হিসেবে চিন্তা করি, যে এই যে এটাকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ হিসেবে চিন্তা করি, তাহলে দেখো এই আর যেটা এই জিরো আর পি এর যে যোগফল, যে মানে দুইটার যে সংযোগ রেখা, এটাকে বলা হবে অতির্ভুজ। আর যেহেতু এইটা হচ্ছে থিটা কোণ, তো এই বাহুটা হবে ভূমি, আর এই ওয়াই যেটা, এই বাহুটা হবে হচ্ছে তোমার লম্ব। তো এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে যেটা জানি, আমরা যে অতির্ভুজ স্কয়ার, আমি শর্টকাট করে লিখতেছি, অতির্ভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি প্লাস লম্ব স্কয়ার। আচ্ছা, আমরা ভূমিটা আগে লিখি, যেহেতু এক্স এর মান ধরতে, এটাকে ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি। তো এখন অতির্ভুজকে আমরা তাহলে কি দিয়ে প্রকাশ করছি, অতির্ভুজকে আমরা আর দিয়ে প্রকাশ করছি। আর স্কয়ার ইকুয়াল হচ্ছে এই ভূমি ধরছি এক্স, তার মানে এক্স স্কয়ার, প্লাস হচ্ছে লম্ব হচ্ছে তোমার ওয়াই স্কয়ার। তো এখন এখান থেকে যদি আমরা আর এর মান বের করি, আর ইকুয়াল দাঁড়ায় হচ্ছে তোমার এই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটার উপরে রুট, মানে এই স্কোয়ারটা ডান পাশে চলে আসলে রুট হয়। তো এইটা কিন্তু একটা সূত্র, এইটা হচ্ছে তোমার আর এর মান বের করার একটা সূত্র। আরটা হচ্ছে কি, আরটা হচ্ছে পোলার স্থানাঙ্কের মান। তো এখন এখান থেকে আমরা আবার এই থিটার মানও বের করতে পারি। এই থিটার যে মান, এই যে এখানে যে থিটা আছে, তো আমরা যদি এখানে আবার ট্যান থিটা ইকুয়াল, এখানে লিখি এটা, ধরো ট্যান থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, ট্যান থিটা ইকুয়াল আমরা ত্রিকোণমিতির প্রথম অধ্যায় থেকে এটা কিন্তু জেনে আসছি। এই চ্যাপ্টারে বেশ কিছু সূত্র আমরা আগেও কিন্তু আলোচনা করে আসছি। তো ট্যান থিটা ইকুয়াল লেখা যায় হচ্ছে লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব আছে কি, লম্ব আছে ওয়াই,
আর ভূমি হচ্ছে এক্স। তার মানে এখান থেকে যদি আমরা থিটার মান চাই তো থিটা ইকুয়াল লেখা যায় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা কিন্তু লেখা যায়। তো এখন এই যে এইটা হচ্ছে আর একটা সূত্র, দেখো আমাদের দুইটা সূত্র কিন্তু হয়ে গেল। পোলার স্থানাঙ্কের আর এর মান আমরা বের করা শিখলাম, আর থিটার মান বের করা শিখলাম এই কার্তেশীয় স্থানাঙ্কের এক্স ওয়াই এর মানের সাপেক্ষে। দেখো যে এখানে আছে কিন্তু এটা পোলার স্থানাঙ্ক, আর ডান পাশে আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর রুট, আবার এখানে আছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো এখানেও আমরা এক্স ওয়াই এর মান যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা এই থিটার মান আর এই পোলার স্থানাঙ্কের মান সেটা আমরা বের করতে পারি। তো এখন আমরা এই যে এক্স ওয়াই এর মানটা বের করা শিখবো, যে এক্স ওয়াই এর মান কীভাবে বের করতে হয়। তো দেখো এইখানে যেটা আমি ড্রয়িং করছি, এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে যে পি বিন্দু যে স্থানাঙ্ক যেটা আমি ড্রয়িং করছি, এটা থেকে আমরা এরকম লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল কি লিখতে পারি, এটা হচ্ছে আমরা ত্রিকোণমিতির প্রথম অধ্যায়ে এটা আলোচনা করে আসছি যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতির্ভুজ। এই যে ওয়াই আর আর এই দুটোর সাথে যে রিলেশন আমরা চিন্তা করি, এই লম্ব আর অতির্ভুজের যে অনুপাত সেটাকে বলা হবে সাইন থিটা। তো এখন তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এটাকে ওয়াই বাই হচ্ছে আর, ওয়াই বাই আর এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে তোমার এই সাইন থিটার মান। মানে সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল লিখতে পারি কি লম্ব বাই অতির্ভুজ। আর কস থিটা ইকুয়াল আমরা লিখতে পারি কস থিটা ইকুয়াল হচ্ছে কস থিটার রিলেশন হচ্ছে ভূমির সাথে, যে ভূমি বাই অতির্ভুজ, তার মানে এক্স বাই হচ্ছে আর। তো এই দুইটা বিষয় আমরা জানি ত্রিকোণমিতি থেকে জানি সাইন থিটা আর কস থিটার মান। তো এখন এইখান থেকে আমরা যদি এক্স ওয়াই এর মান বের করতে চাই, দেখো এই ওয়াইটাকে যদি আমরা বের করতে চাই এই সাইন থিটা আর এটা কিন্তু গুণ হয়ে যায়, মানে এটা এর দিকে গুণ করলাম আর এইদিকে আর গুণ করব। তো এই সাইন থিটার নিচে কিছু নাই, তার মানে 1 আছে। তার মানে এখান থেকে আমরা ওয়াই ইকুয়াল পাবো হচ্ছে আর সাইন থিটা। আর এইখান থেকে আমরা দুইটা সূত্র, এখান থেকে আমি একবারেই কিন্তু দুইটা সূত্র লিখতেছি। এখান থেকে আমরা এক্স এর মান পাবো হচ্ছে, দেখো কস থিটার নিচে কিছু নাই, তার মানে 1 আছে, সেই 1 আর এক্স গুণ করলে এক্স, আর এই কস থিটার আর গুণ করলে আর কস থিটা। তো এটা হচ্ছে দুইটা সূত্র, এটা হচ্ছে পোলার স্থানাঙ্কর সাপেক্ষে আমরা কার্তেশীয় স্থানাঙ্কর মান যদি বের করতে চাই। তো এই হচ্ছে তোমার এই চারটা সূত্র কিন্তু এখানে অলরেডি আমার আলোচনা হয়ে গেল, যে এই পোলার স্থানাঙ্কের মান বের করার দুইটা সূত্র, কার্তেশীয় স্থানাঙ্কর মান বের করার দুইটা সূত্র। তো আরও কিন্তু অনেকগুলো সূত্র আছে, ইম্পর্টেন্ট যে সূত্রগুলো সেগুলো আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। তো এখন দেখো যদি এরকম হয় যে এটা একটা রেখা, ধরো এই এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 আর হচ্ছে y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এইটা যদি হয় তাহলে এ বি এর মধ্যবর্তী যে দূরত্ব, এই যে এ বি এর মধ্যবর্তী যে দূরত্ব সেটা ইকুয়াল লেখা যায়, এ বি ইকুয়াল লেখা যায় এই x1 মাইনাস হচ্ছে x2 এটার স্কোয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2 এটার হচ্ছে স্কোয়ার, তার উপরে হচ্ছে রুট। এটাও কিন্তু আরেকটা সূত্র। দেখো যে এর মানের যে প্রথম যে মানটা এক্স এর যে মানটা, এই সেটা এক্স এর পরিবর্তে এখানে আছে কি x1, আর এইখানে বির যে স্থানাঙ্ক তার এক্স এর মান আছে কি x2, তার মানে এই প্রথম মানের সাথে এই প্রথম মান হচ্ছে বিয়োগ তার স্কোয়ার, এবং পরে হচ্ছে এই এর দ্বিতীয় মানের সাথে বি এর দ্বিতীয় মানের বিয়োগের স্কোয়ার। এটা হচ্ছে তোমার এই দুটাকে আবার যোগ করে তার রুট করলে আমরা পাবো এ বি এর মধ্যবর্তী দূরত্ব। তো এটা হচ্ছে তোমার আরেকটা সূত্র, এ বি এর মধ্যবর্তী দূরত্বের সূত্র। এখন যদি এই ম্যাথটার থেকেই যদি এ বি এর মধ্যবর্তী বিন্দুর মান বের করার প্রয়োজন হয়, যে এটা হচ্ছে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, মধ্যবর্তী বিন্দুর যে মান, বিন্দুর যে স্থানাঙ্ক সেটা যদি আমাকে বের করতে হয়, ধরো এইখানে এর মাঝে আর একটা বিন্দু আছে, ধরো আমি ধরে নিলাম হচ্ছে P,
পি ধরে নিলাম। তো পি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করার প্রয়োজন হয়, মধ্যবর্তী বিন্দু এটা, তাহলে যে সূত্র সেটা হবে তোমার যে মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু বের করার সূত্র, আর এটা হচ্ছে দূরত্ব বের করার সূত্র, আর এটা আমরা লিখতেছি কি মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু বের করার সূত্রটা হচ্ছে এই x1 প্লাস হচ্ছে x2, মানে এইটা যোগ এইটা ভাগ হচ্ছে 2, আর y1 প্লাস হচ্ছে y2 ভাগ হচ্ছে 2। এইটা হচ্ছে তোমার মধ্যবিন্দু বের করার ফর্মুলা। এটা হচ্ছে আরেকটা সূত্র। তো আমরা প্রথমে 4টা সূত্র, পোলার স্থানাঙ্কের 2টা, কার্তেশীয় স্থানাঙ্কের 2টা সূত্র, দূরত্ব বের করার সূত্র একটা, আর এটা হচ্ছে মধ্যবিন্দু বের করার সূত্র। তো আমরা টোটাল হচ্ছে 6টা সূত্র আলোচনা করলাম। তো আমাদের আরও কিছু সূত্র প্রয়োজন হবে, সেগুলো আমি আলোচনা করব এখন। তো দেখো, এখন এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে ভরকেন্দ্র কিভাবে বের করতে হয়। যেমন ধরো, ত্রিভুজ মানে হচ্ছে কি, কয়টা বিন্দু থাকবে? 3টা। তো ধরো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই হচ্ছে একটা ত্রিভুজ। আমরা আগে ড্রয়িং করি। এই এ বি সি ত্রিভুজের ভরকেন্দ্র যদি আমরা বের করতে চাই, ধরো এখান থেকে এরকম একটা রেখা টানলাম, এখান থেকে এরকম, আবার এখান থেকে এই যে এরকম যদি একটা রেখা টানি, এই যে বিন্দুটা, ধরো এটাকে আমরা জি দিয়ে প্রকাশ করলাম। এই ভরকেন্দ্র, ধরো এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এ আছে x1 y1, বি আছে x2 y2, সি আছে x3 y3। এখন জি বিন্দুর যে ভরকেন্দ্র মানে এবিসি ত্রিভুজের যে ভরকেন্দ্র জি, সেটা যদি আমরা বের করতে চাই, জি এর স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে এটা হচ্ছে ভরকেন্দ্র বের করার সূত্র। ভরকেন্দ্র ইকুয়াল হবে তোমার এই প্রত্যেকটারই এক্স এর যে মান আছে, তার মানে x1 প্লাস হচ্ছে x2 প্লাস হচ্ছে x3 ভাগ হচ্ছে 3, আর হচ্ছে y1 প্লাস y2 প্লাস হচ্ছে y3 ভাগ হচ্ছে 3। এটা হচ্ছে তোমার এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র বের করার সূত্র। মানে প্রত্যেকটারই স্থানাঙ্কের এ বি সি, প্রত্যেকটা স্থানাঙ্কের প্রথম মানটা, মানে এক্স এর যে মানটা আছে, সেই 3টার যোগফল ভাগ হচ্ছে 3। আবার পরে হচ্ছে ভরকেন্দ্র ওয়াই এর মান হবে তোমার কি, যে এই প্রত্যেকটার এ বি সি এর প্রত্যেকটার ওয়াই এর যে মান আছে, y1 y2 বা y3, এই 3টার যোগফলকে 3 দিয়ে ভাগ করলে যা হবে। তো এটা হচ্ছে তোমার 7 নম্বর সূত্র। এটা হচ্ছে কত নম্বর? 7 নম্বর সূত্র। তো এরপরে হচ্ছে আরো 2টা সূত্র আছে। আচ্ছা, আরেকটা কথা বলা হয় না, এই যে আমরা এখানে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের যে সাপেক্ষে যে আমরা একটা পি বিন্দুর স্থানাঙ্ক বের করছি, পি এক্স ওয়াই। তো এখন দেখো, এই যে এইটা হচ্ছে যে মানটা, এক্স এর যে মানটা, এইটাকে বলা হয় ভুজ। মানে ভুজ ইকুয়াল হচ্ছে এক্স এর মান, আর এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব মানে ওয়াই, সেটাকে বলা হয় কোটি। ওয়াই এর মানকে বলা হয় কোটি, আর এক্স এর মানকে বলা হয় কি, ভুজ। তো এটা তোমাদের জানা প্রয়োজন। তো এরপরে আর একটা সূত্র আছে, সেটা আমরা শিখব। তো অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তর যে সূত্র, সেটা এখন দেখব। দেখো, এইটা হচ্ছে একটা রেখা, যদি এরকম হয়, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এ বিন্দু হচ্ছে x1 y1, বি বিন্দু হচ্ছে x2 y2। এখন এটা যদি ধরো যে কোনো জায়গা ভিতরে, মানে এ বি এর ভিতরে যে কোনো জায়গা যদি ধরো বিভক্ত হয়, ধরো এই পি বিন্দুতে বিভক্ত হলো। এখন এই যে এইখান থেকে এ থেকে পি, এই যে দূরত্ব, এটাকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, এবং পি আর বি এর যে দূরত্ব, সেটাকে যদি এন দ্বারা প্রকাশ করি, তো এখন দেখো এটাকে অন্তর্বিভক্ত কেন বলা হয়, যে এ বি এর ভিতরে এই বিভক্তটা হয়েছে, এই কারণে এটাকে বলা হয় অন্তর্বিভক্ত। তো অন্তর্বিভক্ত যদি হয়, অন্তর্বিভক্ত
অন্তর্বিভক্তর যে সূত্র সেটা ধরো এই এক্সের মান হবে, অন্তর্বিভক্তর ক্ষেত্রে এক্সের মান হবে একটা, আর তোমার হচ্ছে ওয়াইয়ের মান হবে একটা। তো এক্সের মান হবে তোমার এখান থেকে এই যে প্রথম যে অনুপাতে যে প্রথম এম, সেই এমটা আগে আসবে, এর সাথে গুণ হবে এই বি এর হচ্ছে প্রথম যে মানটা, মানে x2, এম x2 প্লাস হচ্ছে এই পরে আমরা নিব এই এন এর মানটা এন, এখন নিব তোমার এই যে এর যে স্থানাঙ্ক তার এই এক্স এর মানটা মানে x1 বাই হবে এম প্লাস হচ্ছে এন। এটা হচ্ছে অন্তর্বিভক্তর ক্ষেত্রে এক্স এর মান। আর যদি আমরা ওয়াই এর মানটা বের করি, ওয়াই এর মানটা কি হবে দেখো, ওয়াই এর মানটা হবে এই এম সিমিলার কি এম এর সাথে এখন যাবে এই বি এর স্থানাঙ্কের পরের যে মানটা ওয়াই যাবে, y2 প্লাস হচ্ছে এন, এখন যাবে y1 বাই হচ্ছে নিচেরটা ঠিক থাকবে এম প্লাস এন। এটা হচ্ছে তোমার অন্তর্বিভক্তের সূত্র। আর যদি সেমভাবে বহির্বিভক্ত হয়, বহির্বিভক্ত যদি হয়, তো বহির্বিভক্ত বিষয়টা কি সেটা আগে আমরা একটু ফিগারে কে আবার বোঝাই। বহির্বিভক্ত বিষয়টা হচ্ছে এরকম, ধরো এটা আমরা এই যে এ বিন্দু নিলাম, বি বিন্দু নিলাম, তো এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দু হচ্ছে x2 y2। এখন এই ভিতরে বিভক্ত না হয়ে যদি বাইরের দিকে বিভক্ত হয়, ধরো হয় এই পাশে অথবা এই পাশে, যে দুইটা বিন্দু এখন এই পাশে যদি বিভক্ত হয়, পি বিন্দুটা যদি এখানে হয়, তো এইখানে যে x আর y, বা যে এখানেও কিন্তু xy ছিল, এই মানটাই কিন্তু আমরা বের করছি। তো এখন এই বাইরের দিকে যে বিভক্তটা হলো সেটার ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, সেটা এই বি এর ডান পাশে হতে পারে বা এর বাম পাশে হতে পারে। তো এটার ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে x ইকুয়াল, এখানেও খেয়াল করো, এখানে কিন্তু তোমার যদি ধরো এই এ থেকে পি পর্যন্ত এইটাকে, এইটার যে মান সেটা হচ্ছে ধরো এম, আর এই বি থেকে পি পর্যন্ত যে মান, যে এই পর্যন্ত যে মান, এটা হচ্ছে তোমার এন। তো এখন এই বহির্বিভক্তর ক্ষেত্রে তাহলে এক্স এর মানটা কি হবে, এক্স এর মান হবে এই এম, এটার আগেরটার মতোই, এম এর সাথে যাবে কি এই বি বিন্দুর স্থানাঙ্কের এক্স এর মান মানে এম x2, আর মাইনাস এন এই এখন যাবে এই এ বিন্দুর স্থানাঙ্কের প্রথম যে মানটা মানে এক্স এর মানটা মানে x1, নিচে আসবে কি, নিচে আসবে এম মাইনাস হচ্ছে এন, মানে আগেরটার মতোই সেম এই মানটা, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এইখানে দুইটাই ছিল প্লাস আর এইখানে হবে মাইনাস, এইটুকুই পার্থক্য। আগের সবই ঠিক থাকবে, শুধু অন্তর্বিভক্তর ক্ষেত্রে এখানে ছিল প্লাস আর বহির্বিভক্তর ক্ষেত্রে এখানে হবে মাইনাস। সেমভাবে যদি আমরা ওয়াইয়ের মান বের করি, ওয়াইয়ের মানটাও সেম হবে, দেখো এখানে প্লাস ছিল এখানে হবে কি মাইনাস হবে, তার মানে এম y2 মাইনাস হচ্ছে এন y1 বাই হচ্ছে এম মাইনাস এন। তো এই সূত্রগুলাই তোমার এই ম্যাথগুলো, এই চ্যাপ্টার 13 অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য এই কয়টা সূত্রই লাগবে, এর বাইরে আর কোনো সূত্র আপাতত আমরা, আচ্ছা আর একটা সূত্র লাগবে, আচ্ছা এটাও আমি সূত্রটা আলোচনা করে দিচ্ছি। এই ত্রিভুজের যে আমরা এটা দেখলাম, আর একটা সূত্র করলে শেষ হয়ে যায়। ধরো আমরা ত্রিভুজের যেটা ড্রয়িং করছিলাম সেটা আবার আমরা করতেছি। ধরো এটা একটা ত্রিভুজ, মানে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। আমরা প্রথম ভিডিওতে এই চ্যাপ্টার সবগুলো সূত্রে আলোচনা করে দিচ্ছি, পরের ভিডিওতেই আমরা, আজকের ভিডিওতেও কিছু ম্যাথ করবো অতি সংক্ষিপ্ত, আর পরের ভিডিওগুলোতে আর কোনো সূত্র আলোচনার প্রয়োজন হবে না, ডিরেক্ট আমরা শুধু ম্যাথ করলেই হবে। এ বি সি, এখন দেখো এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। এটা যদি হয়, এখন এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফল বের করার সূত্র বের করতে হবে। এবিসি এত এর ক্ষেত্রফল ইকুয়াল হবে, তোমরা অলরেডি নির্ণায়কের ম্যাথ কিন্তু প্রত্যেকেই শিখে আসছো, তো এই ম্যাথমেটিক্স 1-এ কিন্তু নির্ণায়কের ম্যাথ ছিল। তো দেখো এই ক্ষেত্রফলের সূত্র হবে হাফ। এখন দেখো এইখানে আমরা নির্ণায়কের ক্ষেত্রে জানি যে এই যে তিনটা কলমে মানটা বসাবো,
তো এইখানে কিন্তু x1 y1 আছে, দুইটা মান আছে। তো এই দুইটা মান আমরা এইখানে বসাবো, x1 y1। এই পরের কলামটা আমি ফাঁকা রাখবো। আর এরপর হবে এখানে হবে x2 y2, এখানে হবে x3 y3। এখন ডান পাশের যে কলামটা ফাঁকা আছে এটাকে আমরা 1 দিয়ে ফিল আপ করবো। তো এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো আমরা আজকের ভিডিওতে যে সূত্রগুলো আলোচনা করলাম, এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য এই সূত্রগুলোই আমাদের প্রয়োজন হবে। তো আজকে আমরা এই পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্কের কিছু ম্যাথ করব। এখন দেখো আমরা যে এই ম্যাথটা করব, যে একটি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক 1,1 দেওয়া হলে পোলার স্থানাঙ্ক কত। তো কার্তেশীয় স্থানাঙ্ক আমরা জানি যে প্রথমটা হচ্ছে x এর মান আর পরেরটা হচ্ছে y এর মান। তো এখন এই ম্যাথটা আমরা সলিউশন যদি করি, যে লিখব কি দেওয়া আছে, বা এখানে এটা লিখব যে এখানে x ইকুয়াল হচ্ছে 1 আর y ইকুয়াল হচ্ছে 1। এখন আমাকে বের করতে হবে কি পোলার স্থানাঙ্ক, তার মানে r এর মান আর থিটার মান বের করতে হবে। তো তাহলে আমরা জানি, এখন লিখতে পারি যে আমরা জানি আর ইকুয়াল কি জানি আমরা, যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তার উপরে রুট। এখন এই এক্সের মান হচ্ছে 1, ওয়াইয়ের মান হচ্ছে 1 তার উপরে রুট। তো 1-এর স্কোয়ার করলে কি হয়, 1ই হয়, তার মানে 1 যোগ 1 তার উপরে রুট। এখানে আমরা তাহলে 1 আর 1 যদি যোগ করি 2 হয়, তার মানে √2। এটা হচ্ছে আর এর মান। এখন আমার থিটার মান প্রয়োজন হবে। তো আমরা আরেকটা সূত্র জানি কি, যে tan থিটা ইকুয়াল আমরা জানি হচ্ছে y/x। তো এখন y এর মান হচ্ছে 1, এখানে কিন্তু দেয়াই আছে, আর x এর মান 1, তার মানে এখানে হয় 1। তার মানে আমরা লিখতে পারি যে tan থিটা ইকুয়াল হচ্ছে 1। তো এখন দেখো 1-এর এই tan কত ডিগ্রির মান 1, tan হচ্ছে 45 ডিগ্রির মান হচ্ছে 1, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে আমরা এইখান থেকে লিখতে পারি থিটা ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। মানে এই tan আর এই tan কাটা যায়, তাহলে থিটা ইকুয়াল থাকে কি 45 ডিগ্রি। তো আমরা এখন লিখতে পারি, সুতরাং পোলার স্থানাঙ্ক, এটাই কিন্তু আমাদের চাইছে, পোলার স্থানাঙ্ক মানে কিন্তু বের করতে বলছে। তো সুতরাং লিখতে পারি যে পোলার স্থানাঙ্ক মানে কি আর এবং থিটা ইকুয়াল হচ্ছে √2, আর হচ্ছে থিটার মান কত পেলাম 45 ডিগ্রি। এটাই কিন্তু উত্তর। তো এই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ, এইগুলো ম্যাথগুলো তোমার অতি সংক্ষিপ্ত কোশ্চেন হিসেবে আসে। তো আমরা আরেকটা ম্যাথ করব, যেটা হচ্ছে এটার উল্টা। দেখো এইখানে তোমার দেয়া ছিল কার্তেশীয় স্থানাঙ্ক, বের করছি হচ্ছে পোলার স্থানাঙ্ক। আর এই ম্যাথটার ক্ষেত্রে দেওয়া আছে পোলার স্থানাঙ্ক, তার মানে এটা হচ্ছে আর এর মান আর এটা হচ্ছে থিটার মান। এখন তোমাকে বের করতে বলছে কার্তেশীয় স্থানাঙ্ক। তো আমরা এই ম্যাথটাও সলিউশন করার জন্য লিখে নিব যে এখানে মানে যেটা দেওয়া ছিল আর ইকুয়াল হচ্ছে 3 আর থিটা ইকুয়াল কত 90 ডিগ্রি। তো আমরা আগেরটার ম্যাথের মতো যে আমরা জানি এই সূত্রগুলো কিন্তু আমরা আলোচনা করে আসছি, যে আমরা জানি দেখো এক্স ইকুয়াল যে সূত্র সেটা আমরা কি জানি, যে আর কস থিটা। এখন আমরা তাহলে প্রথমেই কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি এক্স আর ওয়াইয়ের মান, এটাই তো আমরা বের করব। তো এখন এই আর এর মান এখানে দেওয়া আছে কত 3, আর কস থিটার মান দেওয়া আছে 90 ডিগ্রি। তার মানে 3 কস 90 ডিগ্রির মান কত, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তার মানে 3 আর যদি 0 আমরা গুণ করি তাহলে এটা পেয়ে যাব কত 0 হয়ে যাবে। আবার সেমভাবে যদি ওয়াইয়ের মান বের করি, ওয়াই ইকুয়াল হবে কি আর সাইন থিটা। তো এটা আমরা সেমভাবে আর এর মান বসাবো 3, আর এই সাইন থিটার পরিবর্তে লিখবো হচ্ছে 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে 3 ইন্টু হবে কত 1। এই সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো এই মানগুলো কিন্তু আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের এই প্রথম অধ্যায় থেকে শিখে আসছি। মানে এই বইয়ের তোমাদের এই ম্যাথমেটিক্স 1-এর ত্রিকোণমিতি অধ্যায় থেকে এগুলো আমরা বিস্তারিত শিখে আসছি। তার মানে এখন এই 3 আর 1 গুণ করলে কত হবে 3 হবে। তো এখন এখান থেকে এক্সের মান পেলাম হচ্ছে 0 আর ওয়াইয়ের মান পেলাম 3। তো সুতরাং আমার কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে, সুতরাং কার্তেশীয় স্থানাঙ্ক
কার্তেশীয় স্থানাঙ্ক মানে এক্স ওয়াই ইকুয়াল হবে কত, 0 এবং 3। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা এই চ্যাপ্টার প্রয়োজনীয় ফর্মুলা বা সূত্রগুলো আলোচনা করলাম এবং দুইটা অতি সংক্ষিপ্ত ম্যাথ করে দিলাম যে কার্তেশীয় স্থানাঙ্কের মান যদি দেওয়া থাকে কিভাবে সেটার সাপেক্ষে পোলার স্থানাঙ্ক বের করতে হয়, এবং পোলার স্থানাঙ্কের মান যদি দেওয়া থাকে সেটার সাপেক্ষে আবার কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হয় সেটা আমরা তোমাদেরকে দেখালাম। তো তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এই চ্যাপ্টারের যে প্রয়োজনীয় সূত্রগুলো আমি এখানে আলোচনা করলাম বা লিখে দিলাম, তো এই সূত্রগুলো তোমরা একটু খাতায় লিখে একটু প্র্যাকটিস করো বা এই সূত্রগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই চ্যাপ্টারে যে কোনো ম্যাথ তোমরা খুব সহজেই করতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব, মানে আরও যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবা বা তোমাদের একটা মতামত জানাবা, আর তোমাদের যারা সহপাঠী আছে তাদের সাথে শেয়ার করবো। আর আমার এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।